প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম তাপ গতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে। আজকে ক্লাস নাম্বার 2 হবে। আমরা গত ক্লাসে তাপমাত্রার স্কেল পড়েছিলাম, তাপের অঙ্ক করেছিলাম, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, জুলের মতবাদ, ক্লোসিয়াসের মতবাদ, এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব সমুষ্ণ পরিবর্তন দিয়ে। সমুষ্ণ পরিবর্তন দিয়ে তো খেয়াল করো, সমুষ্ণ পরিবর্তন যে পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, যে পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তন হয়। যে পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে সমুষ্ণ পরিবর্তন বলে। তার মানে সমুষ্ণ পরিবর্তনে কি তাপমাত্রা কি থাকে? স্থির। সমুষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে। সমুষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে। তাহলে বয়েলের সূত্রে তুমি জানো যে তাপমাত্রা স্থির থাকে। বয়েলের সূত্রে তাপমাত্রা কি থাকে? স্থির। এবং চাপ আয়তনের ব্যস্তানুপাতিক হয়। তাহলে সমুষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে। আর বয়েলের সূত্র তুমি জানো তাপমাত্রা কি থাকে? স্থির। এবং চাপ আয়তনের কি? ব্যস্তানুপাতিক। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো পিভি ইকুয়াল ধ্রুবক। পিভি ইকুয়াল কত? ধ্রুবক। তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারতেছো? P1 V1 ইকুয়াল P2 V2। P1 V1 ইকুয়াল P2 V2। ফাইন। এখন তোমার আয়তন, চাপ, যেহেতু এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন যদি বাড়ে চাপ কি কমবে। আয়তন যদি বাড়ে চাপটা কি কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু আমি যদি লিখতাম এরকম, চাপের সাথে 1/v এর সম্পর্ক, চাপের সাথে 1/, তাহলে দেখো এই চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? সমানুপাতিক। তার মানে আয়তনের মান যদি বাড়ে চাপও কি বাড়বে। তার মানে এই চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? সমানুপাতিক। আয়তন যদি বাড়ে চাপও কি বাড়বে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? সরল রেখা। এক্ষেত্রে কি হচ্ছে? সরল রেখা, তাই তো। আর এখানে কি হচ্ছে? সমপরাবৃত্ত। তাহলে বাচ্চারা খেয়াল করো যে আমরা এই জিনিসগুলো অবশ্যই, এই যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্রগুলো আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে আলোচনা করা হবে। এই বয়েলের সূত্রগুলো কি আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারও আলোচনা করা হবে। এখন আমরা সমষ্ণ নিয়ে থাকি। তাহলে সমষ্ণ পরিবর্তন কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? তাপমাত্রা কি থাকে? স্থির। চাপের সাথে আয়তনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তারপরে পিভি ইকুয়াল কত? ধ্রুবক। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল P2 V2। আরেকটা সূত্র তুমি মনে রাখবা, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃতকাজ, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃতকাজের সূত্রটা হলো nRT ln V2/V1। সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃতকাজের সূত্রটা কি?
এনআরটি লন ভি2 বাই কত ভি1। তাহলে এই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে তোমরা শুধু তিনটা কথা মনে রাখবা। একটা হলো তাপমাত্রা স্থির, সমস্ত পরিবর্তনে তাপমাত্রা কি থাকে স্থির। সমস্ত পরিবর্তন কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে সূত্রটা কি হয়ে গেল? P1 V1 ইকুয়াল P2 V2। আর সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজের সূত্রটা কি? এনআরটি লন ভি2 বাই কত ভি1। তাহলে এত কিছু তো মনে রাখতে হবে না, শুধু তুমি কি মনে রাখতেছো? কি মনে রাখতেছো বলতো? সমস্ত পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, সমস্ত পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে, সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে সূত্র কি? V1 V2 P1 V1 ইকুয়াল P2 V2, P1 V1 ইকুয়াল P2 V2। আর সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজের সূত্রটা কি? W ইকুয়াল এনআরটি লন V2 বাই কত V1। আর সমস্ত পরিবর্তন কিন্তু ধীর গতির পরিবর্তন, ধীর গতির পরিবর্তন। সমস্ত পরিবর্তন হলো ধীর গতির পরিবর্তন। ফাইন। আচ্ছা, এখন আমরা রুদ্রতাপীয় পরিবর্তন একটু কথা বলবো। রুদ্রতাপীয় পরিবর্তন, রুদ্রতাপীয় পরিবর্তন যে পরিবর্তনে তাপ স্থির থাকে, যে পরিবর্তনে তাপ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়, চাপ ও আয়তনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে রুদ্রতাপীয় পরিবর্তন বলে। রুদ্রতাপীয় পরিবর্তন বলে। কি বললাম? যে পরিবর্তনে তাপ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা কি বলবো? রুদ্রতাপীয় পরিবর্তন। তার মানে রুদ্রতাপীয় পরিবর্তনে তাপ কি থাকে? স্থির। রুদ্রতাপীয় পরিবর্তনে তাপ কি থাকে? স্থির। আচ্ছা, এই ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হলো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক। শুধু তুমি কি লিখতে পারো? P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা। তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক টিপি গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক। গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক। তুমি এখান থেকে কি লিখতে পারো? T1 P1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 P2 গামা মাইনাস 1। তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল ধ্রুবক। তার মানে তুমি কি লিখতে পারতেছো? T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 P2 1 মাইনাস গামা বাই গামা। শুনতে পাইছো? এই সূত্রগুলো পরীক্ষায় আসে
যেহেতু এখন ক্যালকুলেটর নাই, এই কারণে এই সূত্রের মান দিয়ে অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, কিন্তু পরীক্ষায় আসে যে নিচের কোনটি সত্য, নিচের কোনটি কি মিথ্যা। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা মেডিকেল পরীক্ষায় এগুলার অঙ্ক আসবে না, কিন্তু পরীক্ষায় আসে নিচের কোনটি সত্য, নিচের কোনটি মিথ্যা। যেমন তাপমাত্রা ও আয়তনের মধ্যে নিচের কোনটি সঠিক সম্পর্ক, তাপমাত্রা ও আয়তনের মধ্যে নিচের কোনটি সঠিক সম্পর্ক। মনে করো এ নাম্বারটা থাকলো টিপি 1 - গামা, বি নাম্বারটা থাকলো টিপি গামা -1, এরকমটা থাকলো, তখন কিন্তু তুমি ঝামেলা পড়ে যাবে যে 1 - গামা না গামা -1। তাহলে পরীক্ষার নিচের কোনটি সঠিক সূত্র এভাবে পরীক্ষায় আসে। আর ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি ভার্সিটিগুলোতে কিন্তু ক্যালকুলেটর আছে, ওইখানে কিন্তু তোমার মান দিয়ে অঙ্ক আসতে পারে, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে এখানে আমরা এই যে বারবার গামা লিখছি, তাই না, বারবার কি লিখছি গামা। তোমরা জানো যে গামা সমান সিপি বাই সিভি, গামা সমান সিপি বাই সিভি। তাহলে এক পরমাণুর ক্ষেত্রে দ্বিপরমাণুর ক্ষেত্রে বহু পরমাণুর ক্ষেত্রে, এই এক পরমাণুর ক্ষেত্রে গামার মান হলো 1.66, দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান হলো 1.41 এবং বহু পরমাণুর ক্ষেত্রে গামার মান 1.33। তাহলে যদি পরীক্ষায় এমসিকিউ থাকে, হিলিয়াম গ্যাসের গামার মান কত বলতো? হিলিয়াম গ্যাসের গামার মান কত? হিলিয়াম হলো এক পরমাণু, হিলিয়াম এক পরমাণু 1.66, আর্গন এরকম যেগুলো এক পরমাণু সেগুলো হলো 1.66। যদি আমি বলতাম অক্সিজেন দ্বিপরমাণু, নাইট্রোজেন দ্বিপরমাণু 1.41, যদি আমি বলতাম কার্বন ডাই অক্সাইড বহু পরমাণু, সালফিউরিক অ্যাসিড বহু পরমাণু। তার মানে এই গামার মান, এই যে সিপি কি সিবি কি আমি একটু পরে আসতেছি, আগে গামার মানগুলো নিয়ে কথা বলি। তাহলে তুমি কি কি দেখলা যে গামার মান সর্বদা এক থেকে বড়, গামার মান সর্বদা এক থেকে কি বড়, এবং এক পরমাণুর ক্ষেত্রে গামার মান 1.66, দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান 1.41, আর বহু পরমাণুর ক্ষেত্রে গামার মান কত? 1.33। তাহলে পরীক্ষা যদি একটা এমসিকিউ থাকে যে এমোনিয়া গ্যাসের গামার মান কত, এমোনিয়া বহু পরমাণু গামা মান কত? 1.335। এখন এই আমরা দেখলাম যে এখানে দেখলাম যে গামার মানটা সর্বদা 1 থেকে কি বড়, তাই না? আচ্ছা, আগে আরেকটু কথা লিখে নিই, এখানে আরেকটা হলো সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এখানে এই সিপিটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিবি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এর মান তো তোমাদের মুখস্থ, এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই সিপিটা কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিবিটা কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে তুমি খেয়াল করো যে গামার মান যেহেতু সর্বদা এক থেকে বড়, তোমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে সিপি গ্রেটার দেন সিবি, সিপি গ্রেটার দেন সিবি। কারণ কি? গামার মানটা এক থেকে বড়, যেহেতু এক থেকে বড় অবশ্যই সিপিটা কি হবে? বড় হবে। সিপি গ্রেটার দেন সিভি। আরেকটা লাইন তুমি লিখতে পারো,
রুদ্ধতাপীয় লেখচিত্র সমুষ্ণ লেখচিত্র হতে গামাগুণ খাড়া। রুদ্ধতাপীয় লেখচিত্র সমুষ্ণ লেখচিত্র হতে গামাগুণ খাড়া। রুদ্ধতাপীয় লেখচিত্র সমুষ্ণ লেখচিত্র হতে গামাগুণ খাড়া বা অধিক খাড়া। কত গুণ খাড়া? গামাগুণ খাড়া। ফাইন। এখন বাচ্চারা আমি এখন পর্যন্ত সমস্ত পরিবর্তনের সূত্র লিখছি এবং রুদ্ধতাপীয় পরিবর্তনের সূত্র লিখছি। তাহলে সমস্ত পরিবর্তনের সূত্র ছিল একটা, P1V1 ইকুয়াল P2V2। আর রুদ্ধতাপীয় পরিবর্তনের তুমি সূত্র লেখছো কয়টা? তিনটা। রুদ্ধতাপীয় পরিবর্তনের সূত্র লেখছো কয়টা? তিনটা। একটা হলো চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক, তাই তো? তো বাচ্চারা শোনো, যে যখন এই সমস্ত রুদ্ধতাপীয় অঙ্কগুলো পরীক্ষায় আসে, প্রথম দেখতে হয় কোন প্রক্রিয়া। যদি বলে সমষ্ণ, তাহলে কিন্তু একটাই সূত্র, P1V1 ইকুয়াল P2V2। কিন্তু যদি বলে রুদ্ধতাপীয় সূত্র কয়টা? তিনটা। রুদ্ধতাপীয় সূত্র কয়টা? তিনটা। তখন তোমাকে খেয়াল করতে হয় প্রশ্নের মধ্যে কার মান দেয়া আছে আর কার মান চাইছে, কার মান দেয়া আছে আর কার মান চাইছে। যদি প্রশ্নে বলে আয়তন দ্বিগুণ চাপ কত, তাহলে আয়তনের সাথে চাপের সম্পর্ক, আয়তন দ্বিগুণ চাপ কত, আয়তনের সাথে চাপের সম্পর্ক, P1V1 গামা ইকুয়াল P2V2 গামা। যদি প্রশ্ন বলে আয়তন দ্বিগুণ তাপমাত্রা কত, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, চাপ 5 গুণ তাপমাত্রা কত, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো আমি এটাই বলতে চাইলাম, প্রথম দেখতে হবে কোন প্রক্রিয়া। যদি বলে সমষ্ণ, তাহলে একটাই সূত্র, P1V1 ইকুয়াল P2V2। যদি বলে রুদ্ধতাপীয়, তাহলে সূত্র কয়টা? তিনটা। তখন দেখতে হবে কার মান দেয়া আছে, কার মান চাইছে। তার মানে যদি প্রশ্ন বলে আয়তন 5 গুণ চাপ কত, তাহলে আয়তনের সাথে চাপের সম্পর্ক, আয়তন 10 গুণ তাপমাত্রা কত, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, চাপ দ্বিগুণ তাপমাত্রা কত, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। আরেকটা সূত্র আছে, এটার সূত্রটা হলো এরকম, রুদ্ধতাপীয় পরিবর্তনে কৃতকাজ nr বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, nr বাই গামা মাইনাস 1 T1 মাইনাস কত? T2। এটা হলো রুদ্ধতাপীয় পরিবর্তনে কৃতকাজের সূত্র। তো কিন্তু সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কৃতকাজের সূত্র লিখছিলাম আমি। এখন আমি হোয়াইট বোর্ডে যতটুকু লিখছি, এই সমস্ত পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তন এই রিলেটেড কয়েকটা এক্সাম্পল দিব। এক্সাম্পল খেয়াল করো, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি ইকুয়াল এক্স হলে নিচের কোনটি সত্য? নিচের কোনটি সত্য? এখন তুমি আর সলভ যদি খেয়াল করো, সিপি বাই সিভি ইকুয়াল দিয়ে আছে এক্স, তাহলে সিপি সমান কত? এক্স সিভি। এখন তুমি জানো সিপি মাইনাস সিভি ইকুয়াল কত? আর। তার মানে এই সিপি সমান কত? এক্স সিভি। তুমি যদি সিভি কমন নেও, কত হচ্ছে? এক্স মাইনাস 1। তার মানে
সিভি সমান কত হচ্ছে আর বাই এক্স। আবার আমি যদি বলতাম একটা কোয়েশ্চেন এরকম, দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি হোয়াট, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি হোয়াট। তাহলে বাচ্চারা তুমি জানো এই সিপি বাই সিভি সমান কত গামা, আর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এই গামার মান কত 1.41, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা মান কত 1.41। এখন বললাম যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু শুষ্ক বায়ুকে সমুষ্ণ প্রক্রিয়ায় সংগমিত করে আয়তন অর্ধেক করা হলো। আয়তন অর্ধেক করা হলো চূড়ান্ত চাপ কত, চূড়ান্ত চাপ কত। তাহলে আমি বলছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রথম খেয়াল করবা কোন প্রক্রিয়া, এখানে বলছে সমষ্ণ প্রক্রিয়া, তাই তো? তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের সাথে আয়তনের কি সম্পর্ক দেখছিলাম, ব্যস্তানুপাতিক। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের সাথে আয়তনের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। প্রশ্নে বলছে যে আয়তন অর্ধেক, আয়তন অর্ধেক। আয়তন যদি অর্ধেক হয় চাপ কি হচ্ছে দ্বিগুণ, আয়তন যদি অর্ধেক হয় চাপ কি হচ্ছে দ্বিগুণ। কার দ্বিগুণ? আগের চাপের। আগের চাপটা কি বলছে? স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ যদি স্বাভাবিক চাপের মান তোমার মুখস্থ 1.01 10⁵ প্যাসকেল, 2.02 10⁵ প্যাসকেল। তাহলে প্রশ্ন থেকে বলছে আয়তন কি অর্ধেক, আয়তন অর্ধেক। আয়তন যদি অর্ধেক হয় চাপ কি হচ্ছে দ্বিগুণ। চাপের দ্বিগুণ হচ্ছে কার দ্বিগুণ? আগের চাপের। তুমি এভাবে করতে পারো, আবার তুমি এভাবে করতে পারতা আয়তন কি অর্ধেক, তাহলে আগের আয়তন যদি V1 হয় তার অর্ধেক, তাই তো? স্বাভাবিক চাপ এর মান তোমার মুখস্থ 10⁵ প্যাসকেল। চূড়ান্ত চাপ কত? P1 V1 ইকুয়াল P2 V2, তাই তো? তাহলে এই যে তোমার V2 সমান কত? V1/2। এই যে V1 কাটা, তাহলে P2 সমান কত হয়েছে? 2P1। এই P1 এর মান কত? 1.01 10⁵, 2.02 10⁵। তুমি এইভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো। এইভাবে করলেই ভালো হয় বেশি, কারণ আয়তন কি বলছে? অর্ধেক। আয়তন অর্ধেক, আয়তন যদি অর্ধেক হয় চাপ কি হচ্ছে দ্বিগুণ। চাপ দ্বিগুণ কার দ্বিগুণ? আগের চাপের। শুনতে পাইছো? আচ্ছা, তাহলে এরকম ক্ষেত্রে তুমি প্রথম খেয়াল করবা কোন প্রক্রিয়া। যদি সমষ্ণ প্রক্রিয়া বলে, সমষ্ণ প্রক্রিয়ার তো একটাই সূত্র, P1 V1 ইকুয়াল P2 V2। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, 0°C তাপমাত্রার 0°C তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে
হঠাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো চূড়ান্ত তাপমাত্রা কত ও তাপমাত্রা বৃদ্ধি কত? চূড়ান্ত তাপমাত্রা কত ও তাপমাত্রা বৃদ্ধি কত? এটা সলভ খেয়াল করো, এটা কোন প্রক্রিয়া বলছে? রুদ্ধতাপ প্রক্রিয়া। অনেক সময় রুদ্ধতাপ কথা বলা থাকে না, বলা থাকে হঠাৎ বললেও সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? কারণ হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো দ্রুত গতির প্রক্রিয়া। হঠাৎ তার মানে দ্রুত, তার মানে যদি প্রশ্নে হঠাৎ লেখা থাকে তাহলে আমরা বুঝবো সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ফাইন, তাহলে তুমি খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কয়টা? তিনটা। এখন তোমার এখানে মান দেয়া আছে আয়তনের, কার? আয়তনের। আর মান চাইছে কার? তাপমাত্রা। মান দেয়া আছে আয়তনের আর মান চাইছে কার? তাপমাত্রা। ফাইন, তাহলে তুমি খেয়াল করে দেখো তো, T1 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আয়তন অর্ধেক, আয়তন দ্বিগুণ। কার দ্বিগুণ? আগে আয়তন দ্বিগুণ করা হলে, আগে আয়তন যদি V1 হয় তার কি হবে? দ্বিগুণ। বলছে চূড়ান্ত তাপমাত্রা কত? এখন তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মান দেয়া আছে আয়তনের, মান চাইছে কার? তাপমাত্রার। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। তাহলে তোমার T2 কি হচ্ছে? T1 V1 বাই V2 গামা মাইনাস 1। যদি গামার মান দেয়া না থাকে তাহলে 1.41 দিয়ে করবা, 1.41। যদি গামার মান দেয়া না থাকে 1.41 দিয়ে করবা। শুনতে পাইছো কথা? তাহলে বাকিটুকু তো আমি জানি। তাহলে কি বললাম? যদি প্রশ্নের মধ্যে গামার মান দেয়া না থাকে, মানে এক পরমাণু, বহু পরমাণু, দ্বি পরমাণু, কোনো কথাই বলা নাই, গামার মানও দেয়া নাই, তাহলে 1.41 দিয়ে করবা। এখন যদি বল চূড়ান্ত তাপমাত্রা কত, আনসার এখানেই শেষ। যদি প্রশ্ন বলতো তাপমাত্রা বৃদ্ধি কত, তাহলে তুমি তাপমাত্রা বৃদ্ধি বের করতাম T2 মাইনাস T1। এটাকার মান T2 এর মান, এটাকার মান T1 এর মান। তার মানে তুমি শুধু যদি মূল জায়গাটা ধরতে পারো, এই অঙ্কগুলো করার প্রয়োজনই নেই। মূল কথাটা কি, যে প্রশ্নটা পরে তুমি দেখবে কোন প্রক্রিয়া। যদি প্রশ্ন বলে সমষ্ণ প্রক্রিয়া তো একটাই সূত্র, P1 V1 ইকুয়াল P2 V2, মান বসালে আনসার শেষ। যদি প্রশ্ন বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কয়টা? তিনটা। তখন তোমার দেখতে হবে কার মান দেয়া আছে, কার মান চাইছে। এরকম করার ক্ষেত্রে তুমি দেখো তো, মান হঠাৎ মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র করা তিনটা। তুমি দেখলাম মান দেয়া আছে কার? আয়তনের। বলছে আয়তন দ্বিগুণ তাপমাত্রা কত, তাহলে আয়তনের সাথে কার সম্পর্ক? তাপমাত্রার সম্পর্ক। আয়তন এবং তাপমাত্রা সম্পর্কটা কি? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। যদি এটা আয়তন দ্বিগুণ না বইলা যদি বলতো চাপ দ্বিগুণ, তখন তোমার সূত্রটা কি হইতো? হঠাৎ, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ মানে কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে চাপের মান দেয়া আছে, তাপমাত্রার মান চাইছে, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। তখন তুমি সূত্রটা কি লিখতা? T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তার মানে প্রথম তুমি খেয়াল করবা কোন প্রক্রিয়া। যদি প্রশ্নে বলে সমষ্ণ প্রক্রিয়া, একটাই সূত্র। আর যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সূত্র কয়টা? তিনটা। তখন তোমাকে দেখতে হবে কার মান দেয়া আছে আর কার মান চাইছে। শুনতে পাইছো?
আরেকটা এক্সাম্পল আমি দিই। একটি সিলিন্ডারে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এত প্যাসকেল চাপে এত মিটার কিউব গ্যাস আছে। গ্যাসটিকে প্রথমে সমুষ্ণ প্রসারণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো, প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2। প্রতি ক্ষেত্রে প্রসারণ অনুপাত 1:2। প্রসারণে মোট কাজের পরিমাণ নির্ণয় করো। প্রসারণে মোট কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রসারণের ক্ষেত্রে আমি কাজের মান বের করব। সমস্ত প্রসারণের ক্ষেত্রে আমি কি করব? সমস্ত প্রসারণের ক্ষেত্রে আমি কাজের মান বের করব। তারপর রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কাজের মান বের করব। তারপর কি হবে? আমাদের মোট কাজ। খেয়াল করো, আমাদের মোট কাজ সমস্ত প্রসারণের কাজ আর কি রুদ্ধতাপীয় প্রসারণের কাজ। আমাদের মোট কাজটা কি? এখানে সমস্ত প্রসারণে একবার কাজ বের করবা, আবার রুদ্ধতাপীয় প্রসারণে একবার কাজ বের করবা, দুটোর যোগফল। তাহলে তুমি সমস্ত কাজের সূত্রটা কি জানো? nRT লন V2 বাই কত? V1 লন V2 বাই কত? V1। আর রুদ্ধতাপীয় কাজের সূত্রটা তুমি কি জানো? nR গামা মাইনাস 1 T1 মাইনাস কত? T2। T1 মাইনাস কত? T2। তাহলে তুমি খেয়াল করো, যেহেতু এখানে মূল সংখ্যা দেয়া নাই, যেহেতু এই অঙ্কের মধ্যে মূল সংখ্যা দেয়া নাই, তাই তুমি n লিখবা না। যেহেতু মূল সংখ্যা দেয়া নাই তাই তুমি n লিখবা না। যদি মূল সংখ্যা থাকতো তুমি n লিখতা। এই r এর মান তোমার মুখস্থ 8.314। t এর মান দেয়া আছে 300। আর আয়তনের অনুপাত দেয়া আছে কত? 1:2 কত? যে আয়তনের অনুপাত দেয়া আছে 1:2। তাহলে V1 বাই V2 যদি 1/2 হয়, তাহলে V2 বাই V1 কত হবে? 2 বাই কত? 1। আর এর মানটা তোমার মুখস্থ 8.314। গামার মানও মুখস্থ। T1 এর মান দেয়া আছে 300। T1 এর মান কত দেয়া আছে? 300। আয়তনের অনুপাত দেয়া আছে 1 বাই কত? 1। আয়তনের অনুপাত 1:2। কারণ তুমি জানো T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। তাহলে তোমার T2 কত হচ্ছে? গামা মাইনাস 1।
তাহলে এখানে তোমার T1 এর মান দেওয়া আছে, গামার মান তুমি জানো, এইটা হবে T1 এর মান কত 300, এই মানটা কার T2। এই যে তুমি অঙ্কটা করলা, এই অঙ্কটা মেডিকেলের জন্য না, এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, এই অঙ্কটা তোমার ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করতেছো, ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা তাদের জন্য, মানে যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে, যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে ওইগুলোর জন্য এই অঙ্কটা। তার মানে এটা ঢাকা ভার্সিটির জন্য না, এটা মেডিকেলের জন্য না, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য অঙ্কটা, ঠিক আছে? তাহলে আর মেডিকেলে যদি আসে বা ঢাকা ভার্সিটি যদি আসে, শুধুমাত্র সূত্রটা আসবে যে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি কৃতকাজের সঠিক সূত্র, বা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি কৃতকাজের সঠিক সূত্র, সূত্রটা আসতে পারে, কিন্তু এই সূত্রের অঙ্ক মান দিয়ে পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। তাহলে এখানে আমরা কি করলাম, সমস্ত পরিবর্তন আর রুদ্ধতাপীয় পরিবর্তন দুইটার কাজ যদি যোগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, মোট কাজ। সমস্ত সূত্রটা লিখলাম, এখানে এন ছিল লিখলাম না কেন, কারণ প্রশ্নের মধ্যে মোল সংখ্যা দেয়া নাই, এই কারণে আমরা এখানে এন লিখি নাই। তাহলে বাচ্চারা আমরা সমস্ত পরিবর্তন নিয়ে আলোচনা করলাম, রুদ্ধতাপীয় পরিবর্তন নিয়ে আলোচনা করলাম, গামা নিয়ে আলোচনা করলাম। আমি সমস্ত পরিবর্তন আর রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে একটা কথাই বলছি, অঙ্কগুলো পরীক্ষায় যদি আসে করার নিয়মটা কি, করার নিয়মটা হলো প্রথম দেখবা কোন পরিবর্তন কোন প্রক্রিয়া, যদি সমস্ত বলে একটাই সূত্র P1 V1 = P2 V2, যদি রুদ্ধতাপীয় বলে সূত্র কয়টা, রুদ্ধতাপীয় সূত্র হলো 3টা, তখন দেখতে হয় কার মান দেয়া আছে কার মান চাইছে, শুনতে পাইছো? আর গামার মানগুলো কি তোমার মুখস্থ। আর আমি হোয়াইট বোর্ডে এই সমস্ত পরিবর্তন যে সূত্রগুলো লিখছিলাম, রুদ্ধতাপীয় পরিবর্তন যে সূত্রগুলো লিখছিলাম, যে ভার্সিটিতে ক্যালকুলেটর নাই ওইখানে শুধু আমি প্রথম দিকে যে সূত্রগুলো লিখছিলাম এই সূত্রগুলো দিয়ে সত্য মিথ্যাতে পরীক্ষা আসতে পারবে, কিন্তু এই সূত্রের অঙ্ক ক্যালকুলেটর ছাড়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অঙ্ক ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা যাবে না। সুতরাং রুদ্ধতাপীয় অঙ্ক পরীক্ষায় মানে যে ভার্সিটিতে ক্যালকুলেটর নাই বা যে জায়গায় ক্যালকুলেটর নাই এখানে মান দিয়ে আসার সম্ভাবনা খুব কম। কারণ প্রথম দিকে যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো থেকে থিওরি আসতে পারে, অঙ্ক আসার সম্ভাবনা খুব কম। বাচ্চারা আমরা এখন আলোচনা করব ইঞ্জিনের দক্ষতা নিয়ে। এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। ইঞ্জিন দ্বারা শোষিত তাপ, ইঞ্জিন দ্বারা Q1 - Q2 by Q1 into 100%, T1 - T2 by T1 into, আমি সূত্রগুলো লিখে ফেলতেছি, T1 - T2 by T1 প্লাস 273। এই অধ্যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস ইঞ্জিনের দক্ষতা। তো আমি ইঞ্জিনের দক্ষতার সূত্র লিখলাম 3টা। ইঞ্জিনের দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, আর ইঞ্জিনের দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়, তাই পার্সেন্টেজ। সূত্র লিখলাম 3টা, মনোযোগ দিয়ে শোনো। যদি প্রশ্নের মধ্যে তাপের মান দেয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে তাপের মান দেয়া থাকে সূত্র কি হবে, Q1 - Q2 by Q1, যদি প্রশ্নের মধ্যে তাপের মান দেয়া থাকে। তাপমাত্রার একক যদি কেলভিনে থাকে তাহলে তুমি সূত্র ইউজ করবা T1 - T2 by T1 into 100%। আর তাপমাত্রার একক যদি সেলসিয়াসে থাকে, তাপমাত্রা যদি সেলসিয়াসে থাকে তাহলে এই সূত্রটাই নিচে 273 যোগ করবা। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি যখন এইচএসসি অঙ্কগুলো করছো ইঞ্জিনের দক্ষতার, মনে করো আমি বললাম 20 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস, তুমি কি করছো, এটাকে কি করছো কেলভিনে নিছো, এটাকে তুমি কি করছো কেলভিনে নিছো,
তারপর তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করছো, এই সূত্র দিয়ে অঙ্ক করছো। আমি বলছি যে তাপমাত্রার একক যদি সেলসিয়াস থাকে, তাপমাত্রার একক যদি সেলসিয়াস থাকে তোমার কেলভিনে নেওয়ার দরকার নাই। তাপমাত্রা যদি কি থাকে, সেলসিয়াসে থাকে, তাহলে তোমার কেলভিনে নেওয়ার দরকার নাই। তাপমাত্রার একক যদি সেলসিয়াসে থাকে তাহলে তোমার কেলভিনে নেওয়ার দরকার নাই। তখন তুমি কিভাবে করবা, T1 মাইনাস T2 বাই T1 প্লাস 273 ইন্টু 100%। কি বললাম, তাপমাত্রার এককগুলো যদি সেলসিয়াস থাকে আলাদা করে কেলভিনে নেওয়া দরকার নাই, শুধু নিচে কি করবা 273 যোগ করে দিবা। শুনতে পাইছো? তাহলে তাপমাত্রার একক যদি কেলভিন হইতো, তাপমাত্রা একক যদি কি হইতো, কেলভিন হইতো, তুমি এই সূত্র যোগ করতা। আর তাপমাত্রা যদি সেলসিয়াসে হয় নিচে কত যোগ করবা, 273 যোগ করে দিবা। আলাদা আলাদা করে কেলভিনে নেওয়ার প্রয়োজন নাই। আবার যদি তাপের মান দেওয়া থাকতো 20 জুল, 10 জুল, তাপের মান দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করবা। এখানে Q1 হলো শোষিত তাপ, Q2 বর্জিত তাপ, T1 উৎসের তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা, T2 গ্রাহকের তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা। T1 উৎসের তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা, T2 গ্রাহকের তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা। দেখো তো এখানে সূত্রটা যদি খেয়াল করো, T1 মাইনাস T2, তার মানে কি T1 থেকে T2টা কি হবে, বিয়োগ। T1টা বড়, তার মানে আমি যদি বলতাম 5 ডিগ্রি সেলসিয়াস 15 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে বড় কোনটা, এটা হবে T1, এটা ছোট এটা কি হবে T2, যেটা বড় সেটা T1 এর মান। এখন আরো তুমি খেয়াল করো, সমদক্ষতায় তাপমাত্রার অনুপাত সমান হয়। সমদক্ষতায় তাপমাত্রার অনুপাত কি হয়, সমান হয়। আমরা যদি দেখি এটা 1 এটা 2, যেহেতু সমদক্ষতা দুটো দক্ষতা কি সমান, তাহলে তুমি সূত্রটা কি জানো, T1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, T1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, 100% কাটা, কত 1 বাই T2 বাই কত T1, 1 1 মাইনাস মাইনাস কাটা, T2 বাই T1 ইকুয়াল T2 প্রাইম বাই কত T1 প্রাইম। তার মানে যখন দক্ষতা সমান, দক্ষতা কি দুটো যখন সমদক্ষতা তখন তাপমাত্রার অনুপাত, মানে এইটার তাপমাত্রার অনুপাত আর এইটার তাপমাত্রার অনুপাত কি হবে, সমান। সমদক্ষতায় তাপমাত্রার অনুপাত কি হয়, সমান হয়। ঠিক একইভাবে সমদক্ষতায় তাপের অনুপাত সমান হয়। যেহেতু এইটা এবং এটা একই রকম সূত্র, তাই না? তাপ বললে কিউ লিখি, তাপমাত্রা বললে টি লিখি। তাপ বললে কি লিখি কিউ, আর তাপমাত্রা বললে কি লিখি টি। যেহেতু দুটো একই রকম সূত্র, তার মানে যেহেতু তাপমাত্রার অনুপাত সমান, অনুরূপভাবে আমরা কি বলতে পারি, তাপের অনুপাতটাও কি হবে, সমান হবে। দক্ষতার মান দেয়া থাকলে, দক্ষতার মান দেয়া থাকলে T2 সমান 1 মাইনাস ইটা T1,
একই রকম ভাবে মানে এখানে তাপমাত্রা এবং তাপের একই সূত্র হয়। কিউ টু সমান কত হবে? 1 মাইনাস ইটা কিউ ওয়ান। আমি তোমাকে বলি শোনো, মনে করো বললো যে উৎসের তাপমাত্রা 100 কেলভিন, উৎসের তাপমাত্রা 100 কেলভিন, ইঞ্জিনের দক্ষতা 60%, তাহলে গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহকের তাপমাত্রা কত? তার মানে ধরো এখানে দক্ষতার মান দেওয়া আছে। যদি এই সূত্রের মধ্যে যদি খেয়াল করো, যদি দক্ষতার মান দেওয়া থাকে, যদি দক্ষতার মান দেওয়া থাকে তাহলে কার মান চাইবে? হয় T1 কত নতুবা T2 কত। যদি দক্ষতার মান দেওয়া থাকে তাহলে কার মান চাইবে? বলবে হয় T1 কত নতুবা T2 কত, তাই তো কথা আমাদের। তাহলে দক্ষতার মান দেয়া আছে, দক্ষতার মান দেয়া আছে, তাহলে কার মান চাইবে? T1 অথবা কি T2। তখন তুমি এই সূত্র ইউজ করবা। T2 সমান কত? 1 মাইনাস ইটা T1। তাহলে 60% মানে কি 60 বাই কত? 100। T1 এর মান কত? 100, তাহলে কত হয়? 40 বাই 100 ইন্টু 100, 40 কেলভিন। যদি প্রশ্নে বলতো খেয়াল করো, যদি প্রশ্নে বলতো গ্রাহকের তাপমাত্রা 200 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা 200 কেলভিন, ইঞ্জিনের দক্ষতা 40%, তাহলে উৎসের তাপমাত্রা কত? তার মানে দক্ষতার মান দেয়া আছে, দক্ষতার মান দেয়া থাকলে তুমি সূত্র কোনটা ইউজ করবা? 1 মাইনাস ইটা T1, তাই তো। তাহলে T1 সমান কি হচ্ছে? T2 বাই 1 মাইনাস ইটা, ঠিক আগের মতো। ঠিক একইভাবে তো তাপের ক্ষেত্রেও কিন্তু একই কথা। তাপের ক্ষেত্রে বলতে শোষিত তাপ 500 জুল, শোষিত তাপ 500 জুল, ইঞ্জিনের দক্ষতা 60%, তাহলে বর্জিত তাপ কত? তাহলে তাপ বলে Q2 সমান কত হবে? 1 মাইনাস ইটা Q1, 1 মাইনাস ইটা Q1। মান বসানো দিন শেষ। তার মানে যদি দক্ষতার মান দেওয়া থাকে, দক্ষতার মান দেওয়া থাকলে যদি তাপমাত্রা বলে, তাপমাত্রা এই সূত্রটা ইউজ করবা, আর তাপ বলে এই সূত্রটা ইউজ করবা। তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ডেল ইটা ওয়ান মাইনাস ইটা ওয়ান, 1 মাইনাস ইটা 2। ডেল ইটা কত? ডেল ইটা টি বাই কত? 1 মাইনাস ইটা 1, 1 মাইনাস কত? ইটা 2। এটা একটা এক্সাম্পল না দিলে তুমি বুঝবা না, আমি এটার একটা এক্সাম্পল দিব এখন। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে, তখন এর কর্মদক্ষতা, তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে, একে 60% দক্ষ করতে উৎসের তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে?
উৎসের তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে। তাহলে তাপমাত্রার মূল কথাটা হলো, বুঝো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। এবার মূল কথা হলো তাপমাত্রা যখন 27°C তখন দক্ষতা 50%। তাপমাত্রা যখন 27°C তখন দক্ষতা 50%। এখন আমি দক্ষতা 60% করতে চাই, দক্ষতা 60% করতে চাই, তাহলে তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে? ডেল ইটা টি বাই 1 মাইনাস ইটা 1 1 মাইনাস ইটা 2। তাহলে তুমি যদি খেয়াল করো দক্ষতা আগে ছিল 50%, এখন 60%, তাহলে পরিবর্তন কত 10%, তাই তো? এখন 10% ইটা 1 কত 50%, ইটা 2 60%, আর তাপমাত্রা দেয়া আছে 27°C মানে 300 কেলভিন। 10% মানে কি 10/100, 50% মানে কি 50/100, 60% 60 কত 100। তাহলে কত হয় খেয়াল করো, 30 1 মাইনাস হাফ 1 মাইনাস 3/5 হাফ 2/5 2 কাটা 150 কেলভিন। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, শুনতে পেয়েছো কথা? যারা মেডিকেল কোচিং করবা তোমাদের দেখবা কোচিং এটা আনসার মুখস্থ করাবে, বলবে এটা আনসার 150 কেলভিন মুখস্থ করো, কিন্তু পরীক্ষায় যদি একটু মান চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু মুখস্থ বিদ্যা শেষ হয়ে যাবে। সুতরাং এই অঙ্কটা নিয়মটা বুঝে রাখবা, হ্যাঁ, যে তাপমাত্রা যখন ছিল 27°C তখন দক্ষতা কত 50%, দক্ষতা কত পার্সেন্ট করতে চাও 60%, তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে, তো দক্ষতার পরিবর্তন কত 10%, তাপমাত্রা কত 300 কেলভিন, এটা 1 কত 50%, এটা 2 কত 60%। অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই সূত্রের এক্সাম্পল দেখলাম, এই সূত্রেরও এক্সাম্পল দেখছি, তাই তো? যখন দক্ষতার মান দেওয়া থাকবে, যদি তাপমাত্রা চাই এই সূত্র অঙ্ক করবা, দক্ষতার মান দেওয়া আছে, তাপের মান চাইছে এই সূত্র অঙ্ক করবা, আর তাপমাত্রার পরিবর্তন চাইলে এই সূত্র। কিন্তু আমরা এই সূত্রের কোনো এক্সাম্পল দেখি নাই, তো এই সূত্রের একটা এক্সাম্পল দেখবো এখন আমরা। বললাম একটি কার্নো ইঞ্জিন একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে টি ও 900 কেলভিন তাপমাত্রায়।
টি এর মান কত, টি এর মান কত। বাচ্চা প্রশ্ন বলছে সমদক্ষতা, প্রশ্ন কি বলছে সমদক্ষতা বা একই দক্ষতা। সমদক্ষতা ক্ষেত্রে তাপমাত্রার অনুপাত সমান হয়। তো প্রথম তাপমাত্রা কি ছিল 800 আর 400 প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে তাপমাত্রার অনুপাত কত টি আর কত 900। সমদক্ষতায় তাপমাত্রার অনুপাত কি হয় সমান হয়, সমদক্ষতায় তাপমাত্রার অনুপাত কি হয় সমান হয়। তাহলে প্রথম যে তাপমাত্রা দুইটা তার অনুপাত পরবর্তী দুইটা তাপমাত্রার অনুপাত, তাহলে তোমার কত হচ্ছে এখানে 1800। সমদক্ষতায় তাপমাত্রার অনুপাত কি হয় সমান হয়। এখন কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না। বাচ্চারা খেয়াল করো T1 মাইনাস T2 বাই T1 ইন্টু কত 100%, তাই তো। তাহলে দেখো তো এই মানটা আর এই মানটা কি সমান, T1 মাইনাস T2 এইটা এটা কি সমান না। যদি সমান হইতো এটা যদি সমান হইতো কাটা যাইতো 1 হইতো, দক্ষতা কত পার্সেন্ট 100%। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা কি হতে পারে না 100% হতে পারে না। এখন তুমি যদি খেয়াল করো এইটা, তো এটা তো সমান না, কারণ তাপ কি হয় বর্জন হয়, এটা কি সমান না। যদি সমান হইতো তাহলে 100% হইতো। এখন যদি প্রশ্নে বলে যে তাপ বর্জন না হলে ইঞ্জিনের দক্ষতা কত। যদি তাপ বর্জন হয় না মানে কি Q2 কত 0, তাপ বর্জন হয় না তার মানে Q2 কত 0। তাহলে এই Q2 যদি 0 হয়, এই Q2 যদি কি হয় 0 হয়, তাহলে Q1 কাটা, তখন কত পার্সেন্ট হইতেছে 100%। যদি তাপ বর্জন না হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট 100%। কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব হয় নাই যেখান থেকে তাপ বর্জন হয় না। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব হয় নাই যেখান থেকে কি হয় না তাপ বর্জন হয় না। তাহলে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না। কিন্তু প্রশ্নের মধ্যে যদি শর্ত দেয়া দেয় তাপ বর্জন না হলে দক্ষতা কত, তাপ বর্জন যদি না হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা 100%। শুনতে পাইছো, যদি শর্ত দেয়া দেয় তাপ বর্জন হয় না তাহলে 100%, আর যদি এই শর্তটা না দেয় তাহলে আমরা কি বলবো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না। তারপর ইঞ্জিনের দক্ষতা উৎসের তাপমাত্রা ও গ্রাহকের তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক। ইঞ্জিনের দক্ষতা উৎসের তাপমাত্রা ও গ্রাহকের তাপমাত্রার পরিবর্তনের কি সমানুপাতিক। তার মানে এর মান যদি বৃদ্ধি পায় ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পাবে, এর মান যদি হ্রাস পায় ইঞ্জিনের দক্ষতা কি পাবে হ্রাস পাবে। আবার গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। খেয়াল করো তুমি, মার্কারটা চেঞ্জ করি। খেয়াল করো
এর মান যদি এর মান যদি এর মান যদি হ্রাস পায়, খেয়াল করো, এর মান এর মান যত কমবে, এর মান যত কমবে এই পার্থক্য তত কি হবে, বেশি হবে। আর পার্থক্য যদি বেশি হয় ইঞ্জিনের দক্ষতাও কি হবে, বেশি হবে। খেয়াল, আমার কথা শুনতে পাইছো? এর মান, এটা গ্রাহকের তাপমাত্রা, এর মান যত কমবে পার্থক্য তত কি হবে, বেশি। মনে করো এর মান 5, এর মান 10, পার্থক্য কত, 5। এর মান যদি হ্রাস পায় আর 2 হইতো তাহলে পার্থক্য কত, 8। তার মানে এর মান যদি হ্রাস পায়, এর মান যদি কি পায়, হ্রাস পায়, পার্থক্যটা কি পায়, বৃদ্ধি পায়। তা এই কারণে গ্রাহকের তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে ইঞ্জিনের দক্ষতা কিভাবে, বৃদ্ধি পাবে। কেন? কারণ এর মান যত হ্রাস পাবে পার্থক্যটা তত বেশি হবে, ইঞ্জিন দক্ষতা কি হবে, বেশি হবে। উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেলে, উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেলে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেলে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। খেয়াল করে দেখো তো, এর মান যত বাড়বে, এর মান যত বাড়বে, এর মান যত বাড়বে পার্থক্য তত কি হবে, বেশি। আর পার্থক্য যদি বেশি হয় ইঞ্জিনের দক্ষতা কি পাবে, বৃদ্ধি পাবে। এই কারণে কি বললাম, উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেলেও ইঞ্জিনের দক্ষতা কি পায়, বৃদ্ধি পায়। তার মানে গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে দক্ষতা বৃদ্ধি পায়, আর উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্রাহকের তাপমাত্রা কি পায়, বৃদ্ধি। উৎসের তাপমাত্রা বৃদ্ধি পেলে ইঞ্জিনের দক্ষতা কি পায়, বৃদ্ধি পায়। এই লাস্টে যে কথাগুলো বললাম এগুলো থিওরি আকারে পরীক্ষায় থাকে। হ্যাঁ, আমরা মাঝখানে কয়েকটা এক্সাম্পল লিখছিলাম, ওইখানে আমরা কার্নো ইঞ্জিন লেখা পাইছিলাম, কার্নো ইঞ্জিন, তাই না? এই কার্নো ইঞ্জিনটা নিয়ে একটু আলোচনা করবো এখন। কার্নো ইঞ্জিন নিয়ে একটু আলোচনা করবো, খেয়াল করো। যদি এদিকে যায়, যদি এদিকে যায় আয়তনের মান বাড়বে, আর যদি এইদিকে আসে আয়তনের মান কিভাবে হ্রাস পাবে। তাহলে খেয়াল করে দেখো তো, এ থেকে বিতে আসলো, এ থেকে কোথায় আসছে, বিতে আসছে, তো আয়তন কি, যদি এই দিকে গেছে আয়তন কি বাড়ছে। এটা হলো সমস্ত প্রসারণ। আচ্ছা, এখানে T1 তাপমাত্রায় Q1 তাপ শোষণ করে, T1 তাপমাত্রায় Q1 তাপ শোষণ করে, এটাও এদিকে গেছে। তার মানে কি আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন কি পাইছে, বৃদ্ধি পাইছে। যে এটা হলো রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ কি থাকে, স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, এই কারণে এখানে তাপের শোষণ হবে না, বর্জন হবে না। এটা তো এই পাশে আসছে, তার মানে এইদিকে যদি যায় আয়তন কিভাবে হ্রাস পাবে, সমষ্ণ সংকোচন। এখানে সে T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে, T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে, এগুলো সমষ্ণ সংকোচন। এটা এদিকে গেছে দেখো, তার মানে রুদ্ধতাপীয় সংকোচন। এটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। এই ক্ষেত্রে যেহেতু যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, এই কারণে এখানে তাপের শোষণ হবে না, বর্জন হবে না। তার মানে এই এবিটা কি, এবিটা হলো সমষ্ণ প্রসারণ, তাই তো? বিসি রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি সমষ্ণ সংকোচন, ডিএ রুদ্ধতাপীয় সংকোচন। কার্নোর
প্রতি চক্রে কার্নোর প্রতি চক্রে Q1/T1 ইকুয়াল Q2/T2, এই অনুপাত দুটো সমান হবে। কার্নোর প্রতি চক্রে এটার অনুপাত আর এটার অনুপাত কি হবে? সমান হবে। এবং কার্নো চক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া। কার্নো চক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে পূর্বাবস্থায় ফিরে আসে সেটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া, আর যেটা পূর্বাবস্থায় ফিরে আসে না সেটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া। মনে করো তোমার 1 গ্লাস পানি আছে, তুমি ফ্রিজে রাখলা, বরফ হয়ে গেল, তুমি আবার ফ্রিজ থেকে বের করলা, তাপ দিলা, সে আবার পানি হয়ে গেল, সে আবার পূর্বাবস্থায় সম্পূর্ণভাবে ফিরে আসছে। কিন্তু 1 গ্লাস পানি তোমার যদি হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেল, তুমি তুলতে চাও, সবটুকু তুমি তুলতে পারতা না, তো তাহলে তুমি সম্পূর্ণভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারতেছো না, সেটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। যে প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটা প্রত্যাগামী, আর যেটা ফিরিয়ে আনা যায় না সেটা অপ্রত্যাগামী। কার্নো চক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া, আর কার্নোর প্রতি চক্রে কি Q1/T1 ইকুয়াল Q2 কত? T2। আরেকটা কথা হলো, এখানে মোট কাজ সমুষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, সংকোচনের ক্ষেত্রে কাজ হয় মাইনাস, রুদ্রতাপীয় সংকোচন এটা প্রসারণ, কাজের মানটা প্লাস, প্রসারণ কাজের মানটা প্লাস, সংকোচন কাজের মানটা মাইনাস, সংকোচন কাজের মানটা মাইনাস। তাহলে এই সমুষ্ণ প্রসারণের জন্য কাজের মান প্লাস, রুদ্রতাপীয় প্রসারণের জন্য কাজের মান প্লাস, সমস্ত সংকোচনের জন্য কাজের মান মাইনাস, রুদ্রতাপীয় সংকোচনের জন্য কাজের মানটা কি? মাইনাস। ফাইন, এটা হলো কার্নো চক্রের ক্ষেত্রে কথাবার্তা। এখন আমরা ইঞ্জিনের দক্ষতার এই সূত্রের 1-2টা অঙ্কে যাব। ইঞ্জিনের দক্ষতার এই সূত্রের 1-2টা অঙ্কে যাব। বললাম একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 400 কেলভিন। এই তাপমাত্রায় এই ইঞ্জিন 836 জুল তাপ গ্রহণ করে, আর 627 জুল তাপ বর্জন করে। তাহলে এই ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? গ্রাহকের তাপমাত্রা কত? ইঞ্জিন দ্বারা সম্পাদিত
কাজের পরিমাণ কত? তাহলে তুমি যখন ইঞ্জিনের দক্ষতা বের করবা, খেয়াল করো যে এখানে T1 দেয়া আছে 400 কেলভিন, শোষিত তাপ 836 জুল, বর্জিত তাপ 627 জুল। যখন তুমি দক্ষতার মান বের করবা এবং তাপের মান দিয়ে আছে দুইটা, তাপের মান দিয়ে আছে কয়টা? দুইটা। সূত্র কি হবে? Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তাপের মান দিয়ে আছে কয়টা? দুইটা। তাহলে মান বসাইলে আনসার হয়ে যাবে এত পার্সেন্ট। খ নাম্বার প্রশ্ন বলছে গ্রাহকের তাপমাত্রা কত? Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই কত? T2। গ্রাহকের তাপমাত্রা কত? Q1 Q2 T1 দেওয়া আছে, T2 মান বেরিয়ে পড়বে। এরপরে বলছে কাজের মান Q1 ইটা। কাজের সূত্রটা কি? Q1 ইটা। মনে করো তুমি একটা ইঞ্জিন কিনে নিয়ে আসলা, ইঞ্জিনটার ক্ষমতা লেখা 1000 ওয়াট। ক্ষমতা কত? 1000 ওয়াট। কারণ তুমি বাসায় না দেখলা ইঞ্জিনটা 80% কাজ করে। কতটুকু কাজ করে? 80% কি করে কাজ করে। তাহলে কাজের মান কত হবে? 1000-এর 80%, তাই না? তার মানে যখন আমরা দেখলাম যে ইঞ্জিনটির দক্ষতা, খেয়াল করো, ইঞ্জিনটির দক্ষতা এত পার্সেন্ট, তাই না? ইঞ্জিনটা কতটুকু তাপ শোষণ করছিল? ইঞ্জিনটা এতটুকু তাপ শোষণ করছিল, মানে এতটুকু তাপ শোষণ করছিল। মানে তুমি একটা ইঞ্জিন কিনলা, জানলা এর ক্ষমতা এত, আর তুমি দেখলা ইঞ্জিনটা এত দক্ষতা কত পার্সেন্ট? এত পার্সেন্ট। তো কতটুকু কাজ করবে? 800, যতটুকু শোষণ করে এত এর ইটা, এই মানটা ইটার মানটা তোমরা বের করছিলাম না, এত পার্সেন্ট। আমি তোমাকে এটা বোঝাতে চাইছি যে একটা ইঞ্জিন মনে করো 1000 জুল শোষণ করে, কিন্তু ইঞ্জিনটির দক্ষতা 70%। ইঞ্জিনটির দক্ষতা কত পার্সেন্ট? 70%। তাহলে তো সে 1000 জুল কাজ করবে না, কাজ করবে কতটুকু? 1000-এর, কারণ তার দক্ষতা 70%, 1000-এর 70% মানে কত? 700। এটাই বলছি, যখন কাজের পরিমাণটা হবে Q1 ইটা। Q1টা হলো শোষিত তাপ, মানে সে যতটুকু তাপ শোষণ করবে ততটুকু। আর এটাটা কি? ইঞ্জিনের দক্ষতা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি দেখো ইঞ্জিনের দক্ষতার মান দিয়েছে, যেহেতু তাপের মান দেওয়া আছে এই তাপ দিয়ে আমরা বের করে ফেললাম। এবং তাপমাত্রার মান একটা, যদি তাপমাত্রার মান দুইটা থাকতো, তাপমাত্রার মান দুইটা, তাহলে আমরা এটাতে করতাম। যেহেতু তাপমাত্রার মান একটা, তাই আমরা এটাতে করলাম না। তাপের মান দেওয়া আছে দুইটা, তাই এটা দিয়ে করে ফেলছি। তারপরে বলছে গ্রাহকের তাপমাত্রা। তো তুমি কার্নোর প্রতি চক্রের সূত্রটা কি জানো? Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই কত? T2। তিনটা মান দেওয়া আছে, আরেকটা মান। আর কাজের পরিমাণটা কি? যতটুকু তাপ শোষণ করবে তার ইঞ্জিনের দক্ষতাটা দেখবো কত পার্সেন্ট। 50% হয় 50%, 60% হলে 60%। যদি আমি বলতাম যে 20 কেলভিন 10 কেলভিন, উৎসের তাপমাত্রা 20 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা, সবটা প্রশ্ন লিখলাম না, উৎসের তাপমাত্রা 20 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা 10 কেলভিন, তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? তো তুমি কিভাবে করতা? T1 মাইনাস T2 বাই T1 ইন্টু কত? 100%। T1 কত? 20, T2 কত? 10, T1 কত? 10 ইন্টু 100%। যদি প্রশ্ন বলতো যে 20 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস, বললো উৎসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, গ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, ইঞ্জিনের দক্ষতা কত? সূত্র কি হবে? T1 মাইনাস T2 বাই T1 প্লাস 273 ইন্টু 100%। T1 কত? 20, T2 কত? 10। তাপমাত্রা এককটা যদি সেলসিয়াসে থাকে তাহলে নিচে 273 যোগ করে দিবা, আর তাপমাত্রা একক যদি কেলভিন থাকে, যা আছে তাই।
ইঞ্জিনের দক্ষতা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কার্যকৃত সহগ নিয়ে। কার্যকৃত সহগ। কার্যকৃত সহগ অপসারিত তাপ আর সরবরাহকৃত কাজ। অপসারিত তাপ আর সরবরাহকৃত কাজ এর অনুপাতটাই কি? কার্যকৃত সহগ। অপসারিত তাপ আর সরবরাহকৃত কাজ এর অনুপাতটাই কি? কার্যকৃত সহগ। এই কার্যকৃত সহগকে আমরা কে দ্বারা প্রকাশ করি? অপসারিত তাপ Q1 আর সরবরাহকৃত কাজ W। এই W সমান হলো Q2 মাইনাস Q1। এখানে Q2টা হলো রেফ্রিজারেটর কর্তৃক বর্জিত তাপ। রেফ্রিজারেটর কর্তৃক বর্জিত তাপ। Q1 তো তুমি দেখছোই। Q1 এই Q1টা কি? অপসারিত তাপ। Wটা কি? সরবরাহকৃত কাজ। কার্যকৃত সহগের মান 2 থেকে 6 এর মধ্যবর্তী হয়। কার্যকৃত সহগের মান 2 থেকে 6 এর মধ্যবর্তী হয়। আচ্ছা, এখন আমরা এর একটা কার্যকৃত সহগ রিলেটেড একটা অঙ্কে যাব। কার্যকৃত সহগ রিলেটেড একটা অঙ্কে যাব। একটি রেফ্রিজারেটর কার্যকৃত সহগের মান দেয়া আছে 4.6। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 250 জুল তাপ অপসারণ করলে প্রতি চক্রে সবে লিখলাম না, কি পরিমাণ কাজ করবে? প্রতি চক্রে কি পরিমাণ কাজ করবে? কি পরিমাণ তাপ বর্জন করবে? কি পরিমাণ কাজ করবে? কি পরিমাণ তাপ বর্জন করবে? তাহলে তুমি খেয়াল করো, কে এর মান দেয়া আছে 4.6, অপসারিত তাপের মান দেয়া আছে 250 জুল। ঠিক আছে, আমি কি বের করব? কাজের মানটা বের করব। কার্যকৃত সহগের সূত্রটা কি? অপসারিত তাপ আর সরবরাহকৃত কাজ এর অনুপাতটাই কি আমাদের কার্যকৃত সহগ। মান বসাই দিলে আনসার। কারণ আমি কিন্তু বারবারই বলতেছি, ক্যালকুলেটর নিয়ে কিন্তু ভাইবো না। মনে করো আমি এই মানটা বললাম 4 আর এই মানটা বললাম 600, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে না। কথা কি বুঝতে পারছো? সুতরাং তোমার কাজ হলো প্রশ্নটা মনোযোগ দিয়ে সুন্দর করে বোঝা। পরীক্ষায় যদি ক্যালকুলেটর না থাকে, মানগুলো এমন ভাবেই থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। তাহলে আমাদের কাজ হয়ে গেল। আবার W সমান কত? Q2 মাইনাস Q1। তুমি যদি Q2 বের করো, W প্লাস Q1। তাহলে কার্যকৃত সহগ কি? কার্যকৃত সহগ হলো অপসারিত তাপ আর সরবরাহকৃত কাজ এর অনুপাতটাই কি? কার্যকৃত সহগ। কার্যকৃত সহগের মান 2 থেকে 6 এর মধ্যবর্তী হয়। 2 থেকে 6 এর মধ্যবর্তী হয়। কার্যকৃত সহগের মান 2 থেকে 6 এর মধ্যবর্তী হয়।
এখন আমরা আলোচনা করবো এনট্রপি নিয়ে। হ্যাঁ, এনট্রপি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস এই চ্যাপ্টারের। এনট্রপি এনট্রপি খুব ইম্পর্টেন্ট, থিওরির জন্য ইম্পর্টেন্ট, অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, মূলত থিওরির জন্য বেশি ইম্পর্টেন্ট। এনট্রপি থিওরির জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় বলো আর মেডিকেল কোচিং বলো, আর ইঞ্জিনিয়ারিং তো আর থিওরি আসে না, শুধু কি আসবে, অঙ্ক আসবে, তারপর অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে বাচ্চারা এনট্রপি খুব ইম্পর্টেন্ট। কথা শোনো, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তুমি জানো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, তাই না? সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে। যে প্রক্রিয়ায় না, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে, কি বললাম? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। আর এনট্রপির ইকুয়েশনটা হলো এরকম, ডেল কিউ বাই টি। এই কিউ বা ডি কিউ লিখি, ডি কিউ বাই কত? টি। তাপের একক কি? জুল। আর তাপমাত্রার একক কি? কেলভিন। তাহলে এনট্রপির একক কি? জুল পার কেলভিন। এইটাও কিন্তু প্রায় পরীক্ষায় থাকে, এনট্রপির একক কি? জুল পার কেলভিন। আচ্ছা, আগে ইকুয়েশন লিখি। দুটি একই তাপমাত্রা হলে বা একই তাপমাত্রা হলে এনট্রপির পরিবর্তন, একই তাপমাত্রা হলে এনট্রপির পরিবর্তন ml বাই টি। একই তাপমাত্রা হলে এনট্রপি পরিবর্তন ml বাই টি। এলটা হলো সুপ্ত তাপ। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, এলটা কি? সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এর মান হলো 3.36 10⁵, আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এর মান 2.26 10⁶। এলটা হলো সুপ্ত তাপ। দুটি ভিন্ন তাপমাত্রা হলে এনট্রপি পরিবর্তন ms ln T2 বাই T1। ms ln T2 বাই T1। এই এসটা হলো আপেক্ষিক তাপ। তাহলে যখনই এনট্রপির অঙ্ক পরীক্ষায় আসবে, তখনই মাথায় সূত্র কাজ করবে কটা? দুইটা। যখনই এনট্রপির অঙ্ক পরীক্ষায় আসবে মাথায় সূত্র কাজ করবে দুইটা, একটা হলো একই তাপমাত্রা নাকি ভিন্ন তাপমাত্রা। যদি একই তাপমাত্রা হয় ml বাই টি, আর যদি ভিন্ন তাপমাত্রা হয় ms ln T2 বাই T1। আরেকটা হলো এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে। এনট্রপি কি নির্দেশ করে? বিশৃঙ্খলতা। বানানটা তো বুঝতেই পারছো, এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে। কথা শুনতে পাচ্ছ? এনট্রপি কি নির্দেশ করে? বিশৃঙ্খলতা। তাহলে যদি পরীক্ষায় আসে মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে নাকি সমান? মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে নাকি সমান? তাহলে মহাবিশ্বের দিন দিন কি মহাবিশ্বের কি বিশৃঙ্খলতা বাড়তেছে, তার মানে কি মহাবিশ্বের এনট্রপি কি বৃদ্ধি পাচ্ছে। এনট্রপি কি নির্দেশ করে? এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে। এনট্রপি কি নির্দেশ করে? বিশৃঙ্খলতা নির্দেশ করে। এই কারণে মহাবিশ্বের এনট্রপিও কি পাচ্ছে? মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা যদি বলি, তোমার বললাম যে সুপার কন্ডাক্টর, বা বললাম যে আমার ক্লাসরুমের ছাত্রগুলা
ক্লাসরুমের ছাত্রগুলা সুশৃঙ্খল, তাহলে আমার ক্লাসরুমের ছাত্রীগুলা কি বিশৃঙ্খল বা উশৃঙ্খল, যাই বলো। কি বললাম? আমার ক্লাসরুমের ছাত্রগুলা সুশৃঙ্খল। তাহলে ছাত্রগুলা যদি সুশৃঙ্খল বলি, ছাত্রীগুলা কি বিশৃঙ্খল। তাহলে বললাম এনট্রপির ক্ষেত্রে, এই শর্তে এনট্রপির ক্ষেত্রে নিচের কোনটি সত্য। তাহলে এ নাম্বার অপশন দিলাম এরকম। ছাত্র ছাত্রী সি নাম্বার, ডি নাম্বার। তাহলে বাচ্চারা এনট্রপি কি নির্দেশ করে? এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে, তাই না? এই কারণে এখানে ছাত্রীগুলা কি বিশৃঙ্খল, এখানে ছাত্রীগুলার মানটা কি হবে? বেশি হবে। এনট্রপি কি নির্দেশ করে? এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে। কারণ এই ক্ষেত্রে, এই জন্য এনট্রপির ক্ষেত্রে বিশৃঙ্খলতার মানটা কি হবে? বড়। তাহলে বিশৃঙ্খল কোনটাকে বলছি? ছাত্রীকে বলছি, এই কারণে ছাত্রীটা কি হবে? বড়। তাহলে এনট্রপি কি নির্দেশ করে? বিশৃঙ্খলতা নির্দেশ করে। এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে, এই কারণে এনট্রপির ক্ষেত্রে বিশৃঙ্খলতার মানটা কি হবে? বড় হবে। ছাত্রীকে বলছি বিশৃঙ্খল, ছাত্রীটা বড়। তাহলে মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে, তাই তো? আচ্ছা। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এগুলো কিন্তু থিওরি। হ্যাঁ, প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বা রুদ্রতাপীয় পরিবর্তনে এনট্রপির পরিবর্তন শূন্য হয়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কি হয়? শূন্য হয়। বাচ্চারা খেয়াল করো, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ কি থাকে? স্থির। যেহেতু তাপ স্থির, এই কারণে তাপের পরিবর্তন কত হবে? শূন্য। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ, তুমি জানো সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির। যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির, তাহলে তাপের পরিবর্তন কত? শূন্য। আর এনট্রপির তুমি পরিবর্তন সূত্রটা কি জানো? ডি কিউ বাই কত? টি। ডি কিউ বাই কত? টি। ডি কিউ কত? শূন্য। এনট্রপি কত হয়েছে? শূন্য। এই কারণে আমি কি বলছি? রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত হয়? শূন্য হয়। এনট্রপির পরিবর্তন কত হয়? শূন্য হয়। তাহলে এনট্রপি কি নির্দেশ করে? বিশৃঙ্খলতা নির্দেশ করে। মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। এনট্রপির ক্ষেত্রে বিশৃঙ্খলতার মানটা কি হবে? বড় থাকবে। যেটা বিশৃঙ্খল ওই মানটা কি হবে? বড় হবে। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হয়। আর যখন এনট্রপির অঙ্ক করবা, তখন মাথায় সূত্র কাজ করবে কোনটা? দুইটা। একই তাপমাত্রা নাকি ভিন্ন তাপমাত্রা। যদি একই তাপমাত্রা হয়, সূত্র কি? এম এল বাই টি। এলটা কি? সুপ্ত তাপ। আর যদি ভিন্ন তাপমাত্রা হয়, সূত্র কি? এম এস লন টি টু বাই কত? টি ওয়ান। তাহলে আমরা এনট্রপির একটা এক দুইটা অঙ্ক করবো এখন। আমরা এনট্রপির অঙ্কেতে যাব। বললাম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি বাষ্পে পরিণত করলো।
পরিণত করলে এনট্রপির বৃদ্ধি কত হয়? আরেকটা এক্সাম্পল লিখে ফেলি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 গ্রাম পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির বৃদ্ধি কত হবে? এনট্রপির বৃদ্ধি কত হবে? তাহলে বাচ্চারা, যখনই এনট্রপির অঙ্ক মাথায় সূত্র কাজ করবে দুইটা, একই তাপমাত্রা নাকি ভিন্ন তাপমাত্রা। এখানে তুমি খেয়াল করো 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, তার মানে একই তাপমাত্রা, কিন্তু একটাই তাপমাত্রা, তাই না? একই তাপমাত্রা হলে এনট্রপির সূত্র কি? ml/t। কয় কেজি? 4 কেজি। যেহেতু বাষ্প, তাহলে এলটা হলো সূত্রতাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ কত? 2.26 10⁶। তোমার মুখস্থ, গত ক্লাসে তুমি মুখস্থ করছিলাম। আর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 373 কেলভিন। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 373 কেলভিন। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন, এই মানগুলো নিয়ে ভয় পাইও না, এমন মান থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। এখন এখানে এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 10 ডিগ্রি সেলসিয়াস, ভিন্ন তাপমাত্রা। ভিন্ন তাপমাত্রা থাকলে এনট্রপির সূত্র কি? ms ln T2 বাই কত? T1। 10 গ্রাম কেজিতে নিলাম, ঠিক আছে? 10 গ্রাম কিসে নিলাম? কেজিতে। এখন বাচ্চারা খেয়াল করো, পানির আপেক্ষিক তাপ কত? 4200। T1 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 273 কেলভিন। T2 10 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 283 কেলভিন। তার মানে যখনই এনট্রপির অঙ্ক আসবে তখনই তোমার মাথায় সূত্র কাজ করবে কয়টা? দুইটা। যখনই এনট্রপির অঙ্ক আসবে মাথায় সূত্র কাজ করবে কয়টা? দুইটা। একটা হলো একই তাপমাত্রা, আর একটা হলো ভিন্ন তাপমাত্রা। একই তাপমাত্রা হলে সূত্র কি? ml/t। আর ভিন্ন তাপমাত্রা হলে সূত্র কি? ms ln T2 বাই কত? T1। প্রথমটা T1, দ্বিতীয়টা কি? T2। বাচ্চারা, এনট্রপির কি আলোচনা করলাম আমরা? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। এনট্রপির একক কি? জুল পার কেলভিন। এনট্রপি কিন্তু থিওরির জন্য খুব ইম্পর্টেন্ট, শুনতে পাইছো? এনট্রপির একক কি? জুল পার কেলভিন। এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে। মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে, এনট্রপি বিশৃঙ্খলতা নির্দেশ করে। এই কারণে এনট্রপির ক্ষেত্রে বিশৃঙ্খলতার মানটা কি হবে? বড়। যেটা বিশৃঙ্খল ওইটা কি হবে? বড়। প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হয়। আর যখন এনট্রপির অঙ্ক পরীক্ষায় আসবে তুমি খেয়াল করবে একই তাপমাত্রা নাকি ভিন্ন তাপমাত্রা। যদি একই তাপমাত্রা হয় সূত্র কি হবে? ml/t। আর যদি ভিন্ন তাপমাত্রা হয় সূত্র কি হবে? সূত্র হবে ms ln T2 বাই T1। তাহলে বাচ্চারা, তাপ গতিবিদ্যার ম্যাথ অংশটুকু শেষ হয়ে গেল আমাদের। তোমাদের যে আজকে পিডিএফ আকারে যে শীটটা দেওয়া হয়েছে, এখানে টাইপ 4, 5, 6 এগুলো বাড়ির কাজ দিলাম। আর তোমরা যারা প্রশ্ন ব্যাংক পড়তে চাও, প্রশ্ন ব্যাংক তোমার এখানে আমি যে টাইপ গত ক্লাসে টাইপ 1, 2, 3 এবং আজকে ক্লাসে টাইপ 4, 5, 6
এই সবগুলো কিন্তু প্রশ্ন ব্যাংকের অঙ্ক, যেগুলো বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো এগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, তো তোমাদের এই টাইপ 4, 5, 6 এগুলো আমি বাড়ির কাজ দিলাম। যেমন টাইপ 4-এ আমি সমুষ্ণ এবং রুদ্ধতাপের পরিবর্তনের অঙ্কগুলো দিছি, টাইপ 5-এ ইঞ্জিনের দক্ষতার অঙ্কগুলো দিছি, টাইপ 6-এ এনট্রপির অঙ্কগুলো দিছি। এগুলো তোমাদের বাড়ির কাজ। তোমরা যে কোনো অঙ্ক যদি না পারো আমাকে ইনবক্সে নক করবা, যে বলবা যে টাইপ 4-এর এই অঙ্কটা বুঝি নাই, বা টাইপ 5-এর এই অঙ্কটা বুঝি নাই, টাইপ 6-এর এই অঙ্কটা বুঝি নাই, তখনই আমি তোমাকে বুঝাই দিব। আর তাপ গতিবিদ্যা অংশটুকু শেষ হয়ে গেল আমাদের। আমি ক্লাসে যেগুলো পড়াইছি এই জিনিসগুলো তুমি যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো, যদি এই ক্লাসটা সুন্দর করে গুছায় থাকো, তাপ গতিবিদ্যা থেকে তোমার যে ভার্সিটিতে যে জায়গা থেকে যে কোয়েশন আসুক অবশ্যই তোমার কমন পড়বে। এখন আমি এই তাপ গতিবিদ্যা চ্যাপ্টারটার মেইন বইটা দাগায় দিব, যেটা তোমার যারা মেডিকেল কোচিং করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এত ইম্পর্টেন্ট না, ইঞ্জিনিয়ারিং এর জন্য এত ইম্পর্টেন্ট না, যারা মেডিকেল কোচিং করে তাদের জন্য মেইন বইটা দাগাই দিব। মেইন বইটা সবাই এখন দাগায় ফেলবা, ঠিক আছে? এখন আমি মেইন বইটা দাগাই দিব। আর এই ম্যাথ পার্টটুকু, তাপগতিবিদ্যার ম্যাথ পার্টটুকু শেষ করে দিলাম। এখন মেইন বইটা তাপগতিবিদ্যা দাগাই দিব, ঠিক আছে? বাচ্চারা টেক্সট বুক বের করো, আমির হোসেন স্যারের বইটা বের করো। আমি তোমাদের আজকে দাগাই দিব হলো ষষ্ঠ সংস্করণ 2019। তো প্রত্যেকটা বই প্রায় কাছাকাছি থাকে, কারো যদি বিশেষ সংস্করণ থাকে এতে কোনো প্রবলেম নেই। এখন তাপ গতিবেগ বের করো, সবাই এই লাইনটা দাগাও। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়, কমালে হ্রাস পায়। এই পেজে এতটুকুই পড়া। আর পরে পেজে যাও, এই প্রথম দুটো লাইন দাগাও, এবং এখানে দেখাও পারদ থার্মোমিটার, পারদ প্রসারণ হলো উষ্ণতামিতি ধর্ম, এখানে দেখাও। তাপগতিবিদ্যার 0তম সূত্র শুধু রিডিং করার জন্য, শুধু রিডিং। এখানে এলিমেন্টটা দেখাও, এই প্রতিটি বস্তু থেকে এই পর্যন্ত দেখাও। তাপমাত্রা বলতে বস্তুর উত্তাপের পরিমাপ বোঝায়। এখানে এই পেজে এতটুকুই। এই পরের পেজে যাও, বিকিরণ থার্মোমিটার, পাইরোমিটার বস্তুর তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে পাইরোমিটার দিয়ে আমরা কি করতে পারি? 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করতে পারি। এখানে 1927 সালে তাপমাত্রার একটি ব্যবহারিক স্কেল অনুমোদন করে। আর এখানে যা লেখা আছে এগুলো আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে সব আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে বুঝাই দিচ্ছি। ত্রয়োদবিন্দুতে যাও। ত্রয়োদবিন্দুর ক্ষেত্রে কি কঠিন তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থা থাকে, কঠিন তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে। পানির ত্রয়োদবিন্দু 4.58 মিলিমিটার পারদ স্তম্ভ চাপে, 4.58 মিলিমিটার পারদ স্তম্ভ চাপে। পানির ত্রয়োদবিন্দুর ক্ষেত্রে চাপটা কি 4.58, খুব ইম্পর্টেন্ট। পানির ত্রয়োদ তাপমাত্রাটা খুব ইম্পর্টেন্ট। এর নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকে শুধু পারদ এবং পানি দুইটি মুখস্থ করবা। এই অঙ্কটা আমি ক্লাসে বুঝাই দিছিলাম, তাও মানটা মুখস্থ রাখার জন্য বললাম। সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দেয় কত? -40 ডিগ্রি তাপমাত্রায়। এখানে এইটা বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, এই লাইনটা শুধু দাগাও। তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেমের এতটুকু লাগাও। তাপ গতীয় চলরাশি কি? চাপ, আয়তন ও তাপমাত্রা পরিমাপ করা যায়। অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি সবটা রিডিং করবা। এখানে বলা আছে সিস্টেমে তাপ প্রয়োগ করলে শক্তি বৃদ্ধি পায়, তাপ প্রয়োগ করলে শক্তি বৃদ্ধি পায়। তাপ প্রয়োগ না করলে শক্তি ধ্রুব থাকে, তাপ প্রয়োগ করলে বৃদ্ধি পায় আর প্রয়োগ না করলে ধ্রুব থাকে। এটা ইম্পর্টেন্ট। বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। এগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করছি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। যেটা কি যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা, এর একক কি জুল পার ক্যালোরি, এতটুকুই। তারপরে ক্লোসিয়াসের মতবাদ, আমরা ক্লাসে অনেকক্ষণ আলোচনা করছি, শুধু এই লাইনটা দাগায় রাখো। এই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই 6টা ইম্পর্টেন্ট। এখানে আমি যে প্রথমটা কি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন,
দ্বিতীয়টা শুধু রিডিং পড়বা। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব, কাজ ও তাপ একে অপরের সমতুল্য। 5 নাম্বার শুধুমাত্র রিডিং পড়বা। এমন কোনো যন্ত্রের উদ্ভব হয়নি যেখানে শক্তি ব্যতিরেকে কাজ অসক্ষম, মানে শক্তি ছাড়া কোন কাজ করা যাবে এরকম যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই শর্ত সমূহ 3টা শর্ত নিয়ে আমি ক্লাসে আলোচনা করছি, ক্লাসে তোমার ক্লাস খাতে লিখে দিছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার, প্রথম কি সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে, এগুলো নিয়ে ক্লাস আলোচনা করা হয়েছে। যেহেতু তাপমাত্রা স্থির, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত হবে 0, এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করা হয়েছে, শুধু দাগায় রাখো। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপ কি থাকে? ধ্রুব। রুদ্রতাপীয় প্রসারণে, এই লাইনটা দাগায় রাখো, প্রথম এই লাইনটা দাগায় রাখো। রুদ্রতাপীয় সংকোচনে এই লাইনটা দাগায় রাখো, ফাইন, এতটুকুই। ধ্রুব আয়তন প্রক্রিয়ায় আয়তন কি থাকে? ধ্রুব, তার মানে আয়তন পরিবর্তন কত? 0। এই প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি বৃদ্ধি, লাইনটা দাগায় ফেলো। হ্যাঁ, সমচাপ, চাপ কি থাকে? ধ্রুব, ইকুয়েশনটা। কৃতকাজ, চাপ ও আয়তন পরিবর্তন। তাপীয় সিস্টেমের এইখান থেকে এই পর্যন্ত প্রতিটা লেখা একটা জিনিস খেয়াল করো, তাপীয় সিস্টেম বিভিন্ন ধরনের, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। যখন উন্মুক্ত সিস্টেম ভর ও শক্তি উভয়ই বিনিময় করে, উন্মুক্ত সিস্টেমে ভর ও শক্তি উভয়ই বিনিময় করে। বদ্ধ সিস্টেমে শক্তি বিনিময় করে, ভর বিনিময় করে না। আর বিচ্ছিন্ন সিস্টেমে ভর ও শক্তি কিছুই বিনিময় করে না। তারপরে তোমার তাপীয় সিস্টেম মোট 4 প্রকার: সমষ্ণ, রুদ্রতাপীয়, সম-আয়তন, সমচাপ। এখানে যখন সমষ্ণ তাপমাত্রা স্থির, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, এই কথাগুলো আমরা ক্লাসরুমেই আলোচনা করছি। সমষ্ণ পরিবর্তনের শর্তগুলো ইম্পর্টেন্ট, 4টা ইম্পর্টেন্ট, সুন্দর করে পড়বা। সমষ্ণ পরিবর্তন বৈশিষ্ট্য এর মধ্যে 3 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ অপেক্ষা বেশি। সমষ্ণ কাজের পরিমাণটা সমচাপ থেকে বেশি, এতটুকুই, এই পেজে এতটুকুই। রুদ্রতাপীয় পরিবর্তন, এই লাইন দুটো দাগাও। রুদ্রতাপীয় পরিবর্তন শর্তগুলো ইম্পর্টেন্ট, এতটুকু। বৈশিষ্ট্যের মধ্যে 2, 3, 6, 7। তারপর এর পরের পেজে এতটুকু দাগাও। এরপরের পেজে এতটুকু। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়, এতটুকুই। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়, ব্যাখ্যা না, কিন্তু শুধুমাত্র কি সংনমিত আর সংকুচিত এক কথা। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়, সংনমিত আর সংকুচিত একই কথা। এখন এই মূলার আপেক্ষিক তাপ, মূলার তাপ ধারণ ক্ষমতা, এর মধ্যে এই এতটুকু জায়গা দেখাও যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মূলার তাপ ধারণ ক্ষমতা বা মূলার আপেক্ষিক তাপ বলে। এখানে মূলার আপেক্ষিক তাপের এককটা দেখাও। সিপি এর মান সিবি অপেক্ষা বেশি, অর্থাৎ সিপি গ্রেটার দেন সিভি, এতটুকুই। তারপরে এরপরের পেজে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিবির মধ্যে পার্থক্য, সিপি মাইনাস সিবি ইকুয়াল আর, এবং লাস্ট লাইনটা শুধু দাগাও। এই পেজে গামা ইকুয়াল সিপি বাই সিবি, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি। এই মানগুলো তুমি পড়বা, এই মানগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করছি যে 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.66, 2 পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.441, 3 পরমাণু বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.33, এগুলো ক্লাসে আলোচনা করছি। গামার গুরুত্বগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গামার গুরুত্বগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে এই পেজে খেয়াল করো, আমি তোমার ক্লাস খাতা লিখে দিছি রুদ্রতাপীয় লেখচিত্র, সমষ্ণ লেখচিত্রতে গামাগুণ খাড়া বা গামাগুণ বেশি, গামাগুণ খাড়া বা গামাগুণ বেশি। এবং অভ্যন্তরীণ শক্তি নিম্নোক্ত 2 ধরনের হয়, দেখো এতটুকুই। তারপরে তোমার তাপগতিবিদ্যার 2য় সূত্র, ক্লোসিয়াসের বিবৃতিটা রিডিং পড়বা, কার্নোটার মধ্যে রিডিং পড়বা। হ্যাঁ, আর তাপগতিবিদ্যার খেয়াল করো
তাপগতিবিদ্যার শূন্যতম প্রথম ও দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য হলো তাপমাত্রা নামক চলরাশি আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য হলো অভ্যন্তরীণ শক্তি নামক চলরাশি আছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য এনট্রপি নামক চলরাশি আছে। এতটুকুই। এর পরের পেজে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্তগুলা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা অনপনীয় প্রক্রিয়াও বলা হয়, শুধু এই লাইনটাই। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো। কার্নোর চক্র, এটি একটি আদর্শ ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%। এটি একটি কাল্পনিক ইঞ্জিন মাত্র। কার্নো ইঞ্জিনের 4টি স্তরে কাজ করা যায়, আমি তোমাকে চিত্র একে ক্লাসে বুঝাই দিছি। কার্নো চক্র একটি প্রত্যাগামী চক্র। 1, 2, 3 রিডিং পড়বা। এবার তাপ ইঞ্জিনের সংজ্ঞাটা পড়বা, তাপ ইঞ্জিনের উদাহরণগুলো পড়বা। লাস্ট লাইনটা, বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। ইঞ্জিনের দক্ষতার সংজ্ঞাটা পড়বা। ইঞ্জিনের দক্ষতা নিয়ে কিন্তু ক্লাসে আমি অনেক সময় আলোচনা করছি। তারপর তোমার এই অনুধাবনমূলক কাজের এই বৈশিষ্ট্যগুলো পড়বা। হ্যাঁ, এই প্রত্যেকটা লাইন নিয়ে আমি ক্লাসরুমে আলোচনা করছি, তোমাকে বুঝাই দিছি। তারপরে তোমার কার্যকৃত সহগ এর সংজ্ঞাটা নিয়ে তোমাকে আলোচনা করছি, ক্লাস খাতার মধ্যে তোমাকে লিখে দিচ্ছি এগুলা। এনট্রপিটা খুব ইম্পর্টেন্ট, এনট্রপিটা এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। এনট্রপির সংজ্ঞাটা নিয়ে ক্লাসে আলোচনা করছি। এনট্রপি একটি বস্তুর ভৌত ধর্ম। তাপমাত্রা, আয়তন ও চাপের ন্যায় এনট্রপি একটি প্রাকৃতিক রাশি। তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর এনট্রপির পরিবর্তন হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি শূন্য হয়। এনট্রপি তাৎপর্য, প্রাকৃতিক রাশি। 5 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 5 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। এনট্রপির তাৎপর্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাসে কিন্তু আমি অনেকক্ষণ আলোচনা করছি এই তাৎপর্যগুলো নিয়ে। তারপর প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। তোমার ক্লাস খাতাতে আমি লিখে দিছি। পৃথিবীর তাপীয় মৃত্যু, এটা শুধু রিডিং পড়বা, এটা শুধু রিডিং। ঠিক আছে? তো ফিজিক্সে মেডিকেল পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকে, কথা মনে দিয়ে শোনো, ফিজিক্সে মেডিকেল পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকে সেগুলো পৃথিবীর অন্যতম সহজ। আমি কিন্তু ফিজিক্সে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা যখন পড়াইছি অনেক ডিটেলস পড়াইছি, অনেক কথা বলছি। বাচ্চারা, মেডিকেল পরীক্ষায় যে তোমার থিওরিগুলো থাকে এগুলো অত্যন্ত সহজ থাকে। আমি তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা আজকে শেষ হলো, 2টা ক্লাস নিলাম তাপগতিবিদ্যার উপরে। যারা প্রথম 2টা ক্লাস করছো, প্রথম ক্লাস এবং আজকে ক্লাস, এই 2টা ক্লাস যারা করছো, তাপগতিবিদ্যা থেকে যে জায়গায় যে কোশ্চেন আসুক অবশ্যই তোমার প্রমাণ করবে। শুনতে পাইছো? তো আমি দাগাই দিছি, দাগাই দেওয়ার পরও যারা মেডিকেল কোচিং করতেছো তারাও এক্সট্রা কিছু নোট দিবে, ওইটা একটু ফলো করবা। আমার দাগানো ছাড়াও মেডিকেল কোচিং থেকে যে দাগানো তোমার এক্সট্রা নোটগুলো দিবে ওইগুলো একটু ফলো করবা। তো মেডিকেল কোচিং এ ফিজিক্সটা আসলে অত্যন্ত সহজ, অনেক ডিটেলস পড়াইছি, এর 5% পড়লেই হয়। কিন্তু আমাদের লক্ষ্য তো শুধুমাত্র মেডিকেল না, ঢাকা ভার্সিটিও আছে, তাই না? তাহলে প্রথম 2টা ক্লাস অনেক মনোযোগ দিয়ে করবা। আর যারা ভার্সিটি কোচিং বা ইঞ্জিনিয়ারিং কোচিং প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত এই দাগানো অংশটুকু ছাড়া, যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই দাগানো অংশটুকু ছাড়া প্রত্যেকটা জিনিস অনেক মনোযোগ দিয়ে করবা। যে অঙ্কগুলা বাড়ির কাজ দিচ্ছি প্রতিটা কুইশন নিজে নিজে অনেক সুন্দর করে প্র্যাকটিস করবা। যদি না পারো অবশ্যই আমাকে নক দিবা। এবং প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, 2টা ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে সহকারে শেষ করো। আজকে ক্লাসটা তো শেষ করবাই, গত ক্লাসটা আবার রিভিশন দাও। দেখো তোমার তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা অনেক সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর প্রশ্ন ব্যাংক যেগুলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3 টাইপের যে অঙ্কগুলো, এইগুলো কিন্তু প্রশ্ন ব্যাংকের অঙ্ক। ঠিক আছে? এইগুলো বাসায় অনেক যত্ন করে করো, তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা অনেক সুন্দর করে গুছায় ফেলো। তাহলে তোমার এই তাপগতিবিদ্যা থেকে কিন্তু অবশ্যই তুমি যে জায়গায় ভর্তি পরীক্ষা দাও অবশ্যই তোমার কমন পড়বে। অধ্যায়টা সুন্দর করে গুছায় ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।